গ্রামের দুই ঠাকুরমাকে সবাই খুব ভালোবাসতো। অন্নপূর্ণা ঠাকুরমার হাতের রান্না খুব ভালো ছিল, আর বাসন্তী ঠাকুমা ছিল গাছ লাগানোয় পটু। ইরে অন্নপূর্ণা, তোর রান্না করা হলো? সকাল থেকে তো দেখছি শুধু রান্নাই করে যাচ্ছিস। আর তুই যে সকাল থেকে শুধু গাছই লাগাচ্ছিস আর গাছের গোড়ায় জল দিচ্ছিস, শুধু আমার রান্নাটাই দেখতে পাস বল? দুজনে দুটো জিনিস নিয়ে আছি বলে তো এই বুড়ো বয়সে মনটা ভালো আছে। আর তাছাড়া গ্রামের মানুষেরাও ভালোবাসে এই জন্যই। কিন্তু এত দুপুর হয়ে গেল, এখনো তো গুড্ডু এলো না। আমি এসে গেছি ঠাকুমা, এসে গেছি। ওরে দুরন্ত ছেলেটা, তুই যে কবে শান্ত হবি রে? আমি শান্ত হব না। ও ঠাকুমা, তুমি কি গাছ লাগাচ্ছ গো? ঠাকুমা, রান্না কখন হবে? আজকে কি রান্না হচ্ছে? আজ ভাত ডাল হচ্ছে বাবা। গরিব মানুষ, আর কি হবে বল। তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার হয়ে এসেছে প্রায়, একসাথে খেতে বসবো সবাই। ও, তোমার হাতে তো সাধারণ ডাল ভাত অমৃত হয়ে ওঠে। অন্য কেউ রান্না করলে সেটা ডাল ভাত লাগে, আর তুমি রান্না করলে মনে হয় এর থেকে ভালো খাবার আর হয় না। ঠিক আছে ঠিক আছে, এই বুড়ির নামে আর বেশি প্রশংসা করতে হবে না। আর তুমি কি গাছ লাগাচ্ছ বললে না তা? এই যে বর্ষার সময় ভালো দুপাটি ফুল হয়, ফুল ফুটলে দেখবি খুব সুন্দর হবে দেখতে। এগুলো কি তোমার এইসব ফুলের গাছ? না রে বাবা, এর মধ্যে অনেক বড় বড় গাছও আছে। এরা যখন বড় হবে তখন হয়তো আমরা থাকবো না, কিন্তু তোদেরকে ছায়া দেবে। পরিবেশকে বাঁচাতে গেলে গাছ তো লাগাতেই হবে বল। দেখেছিস তোর বাসন্তী ঠাকুমা কত পরিবেশের নজর রাখে। গ্রামের সবাই বলে যে বাসন্তী ঠাকুমা না থাকলে এতদিন গ্রাম শ্মশান হয়ে যেত শুকিয়ে। তুমি আছো, সেই জন্যই তো গ্রাম এত সবুজে সবুজে ভরে আছে। আর তাই সবাই তোমার খুব প্রশংসা করে। ঠিক আছে ঠিক আছে, তুই চান করে আয় তাড়াতাড়ি, আমরা সবাই খেতে বসবো। খুব খিদে পেয়েছে আমাদের। হ্যাঁ, আর দেরি করিস না, তুই দৌড়া। এবারে কি হবে রে? আমার তো খুব চিন্তা হচ্ছে আকাশের অবস্থা দেখে। তাই তো দেখছি, এমন বৃষ্টি তো বহু বছর হয়নি। আমাদের ঘরের যা অবস্থা, তাতে থাকবে তো? আর যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব? এমনিতেই এমন ঘরের অবস্থা, তার উপরে গ্রামের সব থেকে নিচু জমিতে আমাদের ঘর। এবারে আর মনে হয় বাঁচাতে পারবো না। এমন কথা বলিস না রে বাসন্তী, আমরা কি শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে জলে ডুবে মরবো? আর তাছাড়া আমরা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আমাদের সাথে কি এমন খারাপ কাজ হবে? সাহস রাখ, যত যাই আসুক আমাদের শক্ত থাকতেই হবে, হাল ছাড়লে হবে না। দেখেছিস কেমন জল আসছে? আমার তো ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে। ওই দেখ, ঘরের ওই দিকটা কেমন ভেঙে পড়ছে। ওরে বাবা, কিছু একটা করতেই হবে আমাদের। ভাগ্যিস, ভাগ্যিস গুড্ডুটা আমাদের এত আপন হলেও আমাদের নিজের কেউ নয়। অন্তত পাড়ার ছেলে বলে ওদের নিজস্ব একটা ঘর আছে। সাবধান, ওই দেখ একটা কাঠ ভেসে আসছে, ওটাকে ভালো করে ধর আর সাঁতার কাটতে থাক। ওরে, চিন্তা নেই চিন্তা নেই, দুজনে মিলে ঠিক সাঁতরে পার হয়ে যাব। এইটুকু জায়গা যে করে হোক পার করলেই গ্রামবাসীদের মধ্যে পৌঁছাতে পারবো। হ্যাঁ, আর ওরা আমাদের এত ভালোবাসে, নিশ্চয়ই আমাদের সাহায্য করবে, আমাদেরকে নিশ্চয়ই আশ্রয় দেবে। চল চল, বাকি শক্তি জোগাড় করে যা হোক করে হোক পৌঁছাতেই হবে আমাদের গ্রাম পর্যন্ত।
বাবা, বড় বিপদে পড়ে আজ এসেছি তোমাদের কাছে। এতদিন তো তোমাদের গ্রামে থেকেছি, কোনোদিন কিচ্ছু চাইনি। আজ আমাদের একটু আশ্রয় দেবে? বাবা, এতদিন আমরা রান্না করে আর গাছ লাগিয়ে এই গ্রামকে এবং গ্রামের মানুষদেরকে ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ এই বৃষ্টির মধ্যে আমাদের নিচু জমির ঘর ভেঙে জলে ভেসে গেছে। আর আমরা কোনো রকমে এই বুড়ো বয়সে খাবি খেতে খেতে তোমাদের কাছে এসেছি। আমাদের একটু আশ্রয় দেবে বাবা? আমরা যে সব কিছু হারিয়েছি। দেখো দেখো, আমরা সবাইকে এখন ছেলে খেলা করছি নাকি? তোমরা দেখতে পাচ্ছ না আমরা এখন সবাই বিপদের মধ্যে আছি? আরে তোমাদেরকে থাকতে দিলে আমরা যাব কোথায়? নাকি তোমাদেরকে থাকতে দিয়ে আমরা মানে বউ বাচ্চা নিয়ে তোমাদের মতো ভেসে বেড়াবো কি গো? যাও যাও, অন্য কোথাও গিয়ে ভিক্ষে যাও। অন্য জায়গায় যাও তো এখান থেকে। এখানে কোনো আশ্রয় হবে না। সব আমরা তো ভেবেছিলাম তোমরা আমাদের এত ভালোবাসো, আমাদের সম্বন্ধে এত ভালো ভালো কথা বলো, তোমরা আমাদের আশ্রয় দেবে। আর তোমরা কিনা এই বিপদের সময় এমন উদাসীন আর অবজ্ঞা করছো আমাদের। তোমরা কি বুঝতে পারছো না যে আমরা এই শরীরে আর কিছু করতে পারবো না? তোমরা কি চাও আমরা কি এভাবেই মরে যাই? দেখো, এরকম বর্ষা বাদলের দিন আসলে গ্রামে অনেক লোক মরে। আর তাছাড়া তোমাদের যথেষ্ট বয়স হয়ে গেছে, এই বয়সে এত বেঁচে থাকবার শখ কেন? যা যা, দূর হয়ে যা। চল বাসন্তী, এখানে আমাদের কেউ আশ্রয় দেবে না। আর পারছি না রে, মানুষ যে অসহায় মানুষের সাথে এমন স্বার্থপরতা করতে পারে সেটা আজ বিপদে পড়েই জানতে পারলাম। সত্যি কথা, মানুষ হচ্ছে পশুর জাত, না হলে ওদের মা ঠাকুমার বয়সী দুজনকে এইভাবে ফেলে দিতে পারে? স্বার্থ ফুরালেই ওদের কাছে সবাই পর হয়ে যায়। এখন ওরা বুঝে গেছে যে আমাদের ঘর ভেঙে গেছে আর আমাদের সব গাছ ভেসে গেছে, তাই আমরা আর ওদের গ্রামে কেউ বাঁচাতে পারবো না, আর ওদেরকে খাইয়েও আনন্দ দিতে পারবো না। আর কত দূর আর যে হাঁটতে পারছি না, আর মনে হচ্ছে চলতে পারবো না, এখানেই পড়ে যাব। না, আমাদের সাহস রাখতেই হবে। এখানে যদি এভাবে পড়ে যাই কেউ আমাদের বাঁচাতে আসবে না, আমরা এখানেই পড়ে মরবো। তোমরা কারা ঠাকুমা? বিপদের সময় এরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটছো কেন? দেখে তো মনে হচ্ছে তোমরা খুব ক্লান্ত, অসুস্থ। বাবা, তুমি কে বাবা? আমাদের দিকে তো কেউ মুখ তুলে চাইলো না, তুমি আমাদের কথা খোঁজ নিচ্ছ হঠাৎ? কি বলছো? তোমাদের মতো বুড়ো মানুষের দিকে মানে কারা মুখ তুলে চায়নি? কারা? আমাদের নিজেদের গ্রামের মানুষেরা, তাদের জন্য আমরা সারা জীবন কত কিছু করলাম, কিন্তু শেষ পর্যন্ত যখন আমাদের ঘর বাড়ি বন্যায় ভেসে গেল আর আমরা খাবি খেতে খেতে ওদের দরজায় গিয়ে একটু আশ্রয় চাইলাম, তখন দূর দূর করে তাড়িয়ে দিল গ্রাম থেকে। এমনকি এটাও বলল যে আমরা মরে গেলে ওদের গ্রামের বোঝা হালকা হবে। আর সেজন্যই আমরা কষ্ট করে হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি একটু আশ্রয়ের আশায়। চিন্তা করতে হবে না ঠাকুমা, আমার সাথে চলো। আমি একজন স্কুল শিক্ষক, বাড়িতে আমি একাই থাকি। আমি তোমাদেরকে রাখবো নিজের ঠাকুমার মতো। তুমি রাখবে বাবা? কিন্তু তুমি তো বাবা আমাদের চেনোও না, অচেনা মানুষকে এইভাবেই রেখে দেবে বাড়িতে? এখন তো চেনা মানুষকেও কেউ সাহায্য করে না, আর তুমি অচেনা লোককে কেন বাড়ি নিয়ে যেতে চাইছো? আমি একজন শিক্ষক, মানুষকে ঠিক ভুল শেখানোর দায়িত্ব আমার। আমি তো আর সমাজের সাধারণ মানুষের মতো ভুল করতে পারি না। তাছাড়া আমার নিজের ঠাকুমাকে আমি কোনো দিন দেখিনি। তোমাদেরকে দেখে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে গেল। তাছাড়া এই গ্রামের মধ্যে একা থাকতে আর ভালো লাগে না। তোমরা থাকলে আমার ভালোই দিন কাটবে। ধন্যবাদ বাবা, তোমার সাহায্য আমরা সারা জীবন মনে রাখবো।
এবার তোমরা বলো তো, তোমাদের সাথে ঠিক কি হয়েছিল? সব কথা তো তোমাদের বললাম বাবা। বিপদের সময় কেউ আমাদের পাশে দাঁড়ালো না। তবে তোমার এই বাড়িটা বেশ ভালো, আমাদের বেশ পছন্দ হয়েছে। দেখো ঠাকুমা, এরকম কথা একদম বলো না। আমি তো বলেছি আমি তোমাদেরকে ভালো মানিয়ে এখানে নিয়ে এসেছি তোমাদের সেবা করবার জন্য। আর আমি তোমাদের নিজের ছেলের মতো, এখানে তোমরা বিশ্রাম নেবে এবং আনন্দে থাকবে। হ্যাঁ, আর সত্যি তোমাদের দেখে বুঝতে পারছি যে আজকালের সমাজে ভালো কাজের কোনো দাম নেই। তবে একটু খারাপ লাগছে, হয়তো আমরা এসে তোমাদের ব্যাঘাত ঘটিয়ে দিলাম। হ্যাঁ, সত্যি আমাদের সাথে হয়তো তোমার রাস্তায় না দেখা হলেই ভালো হতো। না বাবা, থাকতে যখন দিয়েছো তখন তো কিছু না কিছু ঋণ আমাদের চোকাতেই হবে। হ্যাঁ, একদম। আমরা যে কাজ এতদিন করে এসেছি মানুষের জন্য, এবং তারা শুধুমাত্র সুবিধা নিয়েছে, আজ আমরা সেই সব কিছু সুরাজ বাবা তোমার জন্য করব। কি কাজ? এই বুড়ো বয়সে তোমরা কি কাজ করবে? এখানে কি তোমাদের কাজ করবার জন্য নিয়ে এসেছি? না বাবা, সেটা নয়। তুমি আমাকে দেখিয়ে দেবে রান্নাঘরটা কোন দিকে? দেখো ঠাকুমারা, একদম কিন্তু পাকামো করবে না। ওসব রান্না বান্নার কথা পরে ভাবা যাবে। আর তাছাড়া আজকে রাতের খাবার মতো তো সবকিছু আছে জোগাড় করা। ওসব করার তোমাদের দরকার নেই রে বাবা। উফ, এখন আজকে যা মানে আছে খেয়ে নাও আর তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমি 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 যাচ্ছি যত দাঁড়াও বাবা, আমি জানি তোমার আর দেরি হয়ে গেছে। আসলে এই বুড়িদের পিছনে এত খাটাখাটনি করলে কাজে তো যেতে দেরি হবেই। এই নাও, তোমার দুপুরের খাবার নিয়ে যাও। এ কি, তুমি এত ভোরবেলায় উঠে রান্না করছো? আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম বলেই তোমাকে রান্নাঘরটা দেখাইনি, বুঝলে? ওই কথায় আছে না বাবা, কুলো মরে গেলেও ধান ভাঙবে। সারা জীবন আমি রান্না করেই এসেছি, রান্না ছাড়া তো আমি আর কিচ্ছু জানি না। তাই রান্নার জিনিসপত্র থাকুক আর নাই থাকুক, রান্নাঘর থাকুক আর না থাকুক, আমি সবকিছু চিনে নিতে পারি। আর তার মধ্যে থেকেই যতটুকু সম্ভব ভালো রান্না করার চেষ্টা করি। উফ, এর ভেতর থেকে তো দুর্দান্ত সুগন্ধ বেরোচ্ছে। আমার এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। নিশ্চয়ই তোমাদের গ্রামে তোমার হাতের রান্নার খুব খ্যাতি ছিল, তাই না? হ্যাঁ, ছিলই তো বাবা। যখন যে আবদার করতো তখন তাকেই খাওয়াতাম, কোনোদিন কাউকে না করিনি। আর সেই জন্যই সবাই প্রশংসা করত। আর তখন ভাবতাম হয়তো আমাকে বা আমাদের ভালোবাসে, তাই ওরা অমন কথা বলছে। কিন্তু তখন তো বুঝিনি যে ওরা শুধুমাত্র স্বার্থের জন্য আমাদের সম্বন্ধে ভালো কথা বলছে। ঠিক আছে বাবা, আর তোমার সাথে বক বক করে তোমার দেরি করাবো না। তুমি তোমার কাজে যাও। ঠিক আছে ঠাকুমা, আমি পড়িয়ে এসে স্কুল থেকে তারপর কথা বলছি। ভেবেছিলাম হাল ছেড়েই দেব, কিন্তু অবশেষে সত্যি একটা উপায় পাওয়া গেল বেঁচে থাকার। বলেছিলাম তো, হাল ছাড়লে হবে না, নিজেদের শক্ত রাখতেই হবে যে করেই হোক। দেখেছিস তো, পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। ঠাকুমা, তোমরা কারা? তোমরা কি এখানে নতুন এসেছো? মা, তুমি কি এই গ্রামের? হ্যাঁ, আমার তো এই কিছুটা দূরেই বাড়ি, কিন্তু তোমাদের তো কখনো এই গ্রামে দেখিনি। আমি, মানে আমরা এই সুরাজদের বাড়িতে এসেছি। আসলে আমাদের নিজেদের তো কেউ নেই, গ্রামের লোকেরা আমাদের তাড়িয়ে দিয়েছে। আর সুরাজ বাবা আমাদের সাহায্য করে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে। সুরাজদা সত্যিই খুব ভালো মানুষ। একটা সময় ছিল যখন উনি আমাকে পড়াশোনায় সাহায্য করতেন। নিজের খুব পড়াশোনায় ভালো, আমি তো ওর জন্যই পাশ করতে পেরেছি। আর সেই জন্যই এখন ভাবছিলাম একবার দেখা করে যাই, যদি স্কুল থেকে ফিরে থাকে তো। একটা কথা বলবো মা, তোমার নাম কি গো? আমার নাম কাব্বা। তোমাকে তো দেখে খুব ভালো মনে হচ্ছে মা, দেখতে শুনতেও তুমি খুব সুন্দর। আর তোমার মন ভালো মনে হচ্ছে, এবং সব থেকে বড় কথা,
তোমার মনে সহানুভূতি এবং মায়া আছে। এগুলো সুরাজদার থেকেই শিখেছি। তুমি কি মা আমাদের সুরাজকে পছন্দ করো? মানে তোমাদের কি কোনো সম্পর্ক আছে, নাকি এখনো লজ্জায় বলতে পারোনি? কি বলছো কি ঠাকুমা তোমরা? আমার সত্যি সত্যি লজ্জা করছে, কিন্তু আমি তো শুধু এমনি এসেছিলাম। যাই, আবার পরে আসবো। বুঝলি তো, ওর রকম সকম দেখেই বোঝা গেল যে ওদের মধ্যে গোপনে কিছু একটা চলছে। আর এই মেয়েটা নিশ্চয়ই সুরাজকে খুব পছন্দ করে। হ্যাঁ, আমাদের সুরাজকে দেখলে তো সবারই পছন্দ হবে। সে পছন্দ করার মতোই তো ছেলে। তাহলে কি বলছিস, কিছু হওয়ার সম্ভাবনা আছে? আছে কি বলছিস? জুটি বানিয়ে ছাড়বো। আমাদেরকে যখন ওই অবস্থা থেকে বাঁচিয়ে এনেছে, তখন ওকেও আমরা বাঁচাবো, কাব্বার সাথে বিয়ে দিয়ে। আজ ঠাকুমা তোমার হাতে রান্না খেয়ে মনে হচ্ছিল সত্যি অমৃত খাচ্ছি। আমি জীবনে তো এমন ভালো রান্না কোনোদিন খাইনি, তাই এখন যখন রান্না করেছো রাতে আমার খিদে দ্বিগুণ হয়ে গেছে। থাক থাক, এখন আমার কথা বলতে হবে না। এখন আমরা যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। হ্যাঁ, আমরা যা বলবো তার কিন্তু সঠিক সঠিক উত্তর দিতে হবে, না হলে কিন্তু আমরা আর বাড়িতে থাকবো না তোমার। কি কথা ঠাকুমা, কিছু হয়েছে নাকি? তুমি আমাকে সত্যি করে বলো তো, ওই কাব্বা মেয়েটাকে তোমার কেমন লাগে? আমাদের কিন্তু বেশ পছন্দই হয়েছে, যদিও খুব বেশিক্ষণ পরিচয় হয়নি। তোমার কথা বলতেই লজ্জা পেয়ে পালিয়ে গেছে। এ কি, তোমরা ওর সাথে কথা বলছো নাকি? হ্যাঁ, ও তোমাকে খুঁজতে এসেছিল, কিন্তু আমাদের মতো দুটো বুড়ো মানুষকে দেখে পালিয়ে গেছে লজ্জায়। এখন বলো তো, তুমি ওকে কি পছন্দ করো? ও কিন্তু তোমাকে পছন্দ করে, সেটা আমরা ভালোই বুঝতে পেরেছি। ঠাকুমা, ও খুব ভালো মেয়ে, আমি ওকে পড়াতাম। ওর মেধা দারুণ, ওর খুব উন্নতি হবে জীবনে, তুমি দেখে নিও। আমরা সেটা জানতে চাইছি না, আমরা জানতে চাইছি যে তুমি কি ওকে ভালোবাসো। হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ আর কি। বুঝে গেছি বুঝে গেছি, থাক, আর বলতে হবে না। তুমি যে ওর ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। নাও, এখন তোমার অন্নপূর্ণা ঠাকুরমার হাতের বানানো ডালে হাবুডুবু খাও। হ্যাঁ, বাকি জীবন তোমাকে এমনিতেই কাব্বা হাবুডুবু খাওয়াবে, তাই এখন এই বুড়ি ঠাকুরমাদের কথা একটু হাবুডুবু খেয়ে নাও। আসলে তোমরা যেটা বলছো সেটা তো আমরাও চাই, কিন্তু আমার তো কেউ নেই শুধু তোমরা ছাড়া, তাই মানে আর কাকে দরকার তোমার? আমারই বা আর কি আছে? আর তাছাড়া এই সবকিছু দেখে তো আমার সম্বন্ধটা করিনি। সম্বন্ধটা করেছিলাম তুমি আমাকে দেখে এবং আমি তোমাকে দেখে। আহা, তোরা চিন্তা করছিস কেন? আরে এ গ্রামের আমি প্রধান, আর আমি সিদ্ধান্ত নিচ্ছি রে, তোদের বিয়ের আয়োজন আমি করব। আর তাই তোরা কোনো চিন্তা করিস না, ঠিক আছে? বাবা বাবা, প্রধান সাহেব যখন বলে দিয়েছেন তখন তো আর কোনো কথাই নেই। আমি কিন্তু খুব ভালো বাজার করতে পারি, তাহলে বিয়ের সমস্ত বাজারের দায়িত্ব আমি নেব। পয়সা মারা যাবে। তবে রান্না বান্নার দায়িত্ব অন্য কাউকে দেওয়া যাবে না। রান্না কিন্তু আমাদের অন্নপূর্ণা করবে। অন্য কেউ রান্না করতে আসলে তাকে মেরে ভূত ভাগিয়ে দেব, আর এই গ্রামে সবাইকে খাওয়ানো হবে। কিন্তু কিন্তু এত টাকা কোথা দিয়ে পাবো? আমি স্কুল মাস্টারি করে যা সামান্য টাকা পাই তা আজকে মানে এত আয়োজন হবে না, এই কি মাথার উপর দিয়ে উঠে যাবে তো? ওফ মাস্টার, তুই আবার চিন্তা করছিস এত? এই গ্রামের শিক্ষকতা করে গ্রামের অনেক উন্নতি করেছিস তুই। আরে আর আমরা এই সামান্য আয়োজনটুকু করতে পারবো না? আমার কাছে কি পয়সা নেই নাকি? বড় লোক বড় লোক। এই সবাই মিলে একটা বিয়ের দিন তাহলে এবার একটা, হ্যাঁ, ঠিক করে ফেলা হোক। হ্যাঁ, দেরি করা যাবে না, তাই না? ইয়ে মানে, হ্যাঁ।
হ্যাঁ, চলো চলো, সবাই মিলে ঠিক করা হোক। আমার বিয়েতে কেউ যেন লজ্জা করে খেও না। আরে তোমাদের এই মধ্যবিত্ত সাধারণ মাস্টার মশাই এত কাণ্ড করতে পারিনি। আরে করেছেন আমাদের গ্রামের প্রধান সাহেব এবং বাকি সবাই মিলে। তবে রান্না করেছে আমাদের অন্নপূর্ণা ঠাকুরমা। অপূর্ব রান্না। এত বড় আয়োজনটা হলো সেই জন্যই তো আমরা এত সুন্দর রান্নাটার আনন্দ নিতে পারছি। খুব ভালো লাগছে আমাদের, তাই না? আসলে আমারও ইচ্ছে ছিল গ্রামের সবাইকে আমার তরফ থেকে একটা ভোজ খাওয়ানোর। সুরজের বিয়ে উপলক্ষে দুটো কাজ একসাথে মিটে যাচ্ছে, তাই না? এরকমই তো হয়। এখন তোমরা বলো তো দেখি আমার বাজার হাট করা কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। আমরা সবাই ওদেরকে আশীর্বাদ করব যেন ওরা সুখে শান্তিতে ঘর করতে পারে। তোমাদের সবার আশীর্বাদ আমাদের দরকার। আমি চাইবো আমাদেরকে যেভাবে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেরকম ভাবে যেন কারো সাথে আর সেরকম না হয়। আর তোমরা সেইভাবেই এই গ্রামের মানুষদেরকে শিক্ষিত করবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তার জন্য। আর আজকের ভোজের পর আমরা নতুন জীবন শুরু করতে চলেছি এবং আমরা শুধু একটা পরিবার নই, এই কটা গ্রামকে নিয়ে একসাথে চলবো এখন থেকে। চলো চলো, সবাই খেয়ে নেওয়া যাক, আনন্দ করে পরে কথা হবে এ বিষয়ে। চলো। আজকাল মনে হয় ঠাকুমার হাতের রান্না না হলে আমাদের দিন কাটে না, আমার তো বিশেষ করে। সত্যি, ঠাকুমার থেকে আমি রান্না শিখবো, কিন্তু এত সুন্দর রান্না আমি কোনোদিন বানাতে পারবো না। কেন পারবে না? চেষ্টা করলে অবশ্যই পারবে। কি হয়েছে কাকা, এরকম হাঁপাচ্ছ কেন তুমি? হ্যাঁ, এই পাশের গ্রাম আর নেই রে। হ্যাঁ, আর নেই মানে? আরে আমাদের গ্রামে আমরা কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ, কিন্তু ওদের গ্রামে জলে ডুবে গেছে। এই সব মানুষগুলো ভয়ানক বিপদের মধ্যে আছে তো। ওই বাবা, আমি এই দেখে এলাম। আরে ওটা তো আমাদের গ্রাম। তার মানে ওরাই তোমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এখন তাহলে উচিত শিক্ষা হচ্ছে। তাহলে আমাদের কি কিছু করা উচিত? হ্যাঁ, আমরা করব। চলো সবাই, আমরা ওদের পাশে থাকবো। হ্যাঁ, ওরা আমাদের ফেলে দিলেও আমরা কোনোদিন ওদের ফেলে দিতে পারবো না। কিন্তু তোমাদেরকে এত অপমান করার পরেও তোমরা ওদের পাশে থাকবে বলছো? হ্যাঁ, থাকবো, কারণ ওরা না হলে আমরা এমন দুটো ভালো মানুষকে আমাদের কাছে পেতাম না। আমরা কোনো দিন আমাদের ঠাকুমাদেরকে ওদের কাছে ফিরিয়ে দেব না, কিন্তু ওদেরকে বিপদ থেকে উদ্ধার করে শিখিয়ে দেব যে মানুষ কতটা মহৎ হতে পারে। আর ঠাকুমায়েরা সেটারই উদাহরণ। এই গ্রামে আমরা চারিপাশে বড় বড় গাছ লাগাবো, যাতে বন্যা এলেও এই গ্রাম আর ভেসে না যায়। আর এই গ্রামের মানুষেরা যাতে আমাদের মতো আর কষ্ট না পায়, তার জন্য কোথাও কোনো নিচু জমি থাকবে না। তবে এখন আমাদের সবাইকে যাওয়া উচিত ওদের সাহায্যের জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই একসাথে যাওয়া যাক। গ্রামের মানুষদেরকে কেউ ডেকে নাও কাকা। এটাই হচ্ছে আদর্শ সময়, সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লোকের সাহায্য করবার। সুযোগ সবার আসে, কিন্তু প্রতিশোধ নেওয়ার মধ্যে আসল সুখ নেই, বরং ক্ষমা করে তাকে শিক্ষা দেওয়ার মধ্যে আছে আসল সততা এবং মানবিকতা। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আমি সব থেকে কোন কাজটা ভালো পারতাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।